আরে কি হয়েছে গো এভাবে টানতে টানতে নিয়ে আসছো কেন? কি হয়েছে? আরে কি হয়েছে কি আমায় বলো তো। খুব আর্জেন্ট কথা আছে। তুমি যে সিদ্ধান্তটা নিলে সেটা ঠিক করলে? হ্যাঁ, এতগুলো কর্মচারীকে, এত লোককে কি করে মাইনে দেবে? আমার এত টাকা আছে। তুমি এই জন্য চিন্তা করছো? তো করবো না? ওখানে দাঁড়িয়ে আমি কিছু তোমাকে বলতে পারিনি, কারণ তুমি বলার সুযোগই দাওনি। না, হঠাৎ করে ঘোষণা করে দিলে, আশ্চর্য। বাবা, তুমি মায়ের সঙ্গে ঝগড়া করছো কেন? না না মা, আমরা ঝগড়া কোথায় করছি? ঝগড়া করছি না তো, এই তর্ক বলতে পারিস, ঝগড়া নয়। দেখো, আমি তো অত পড়াশোনা জানি না, আমার মাথায় অত বুদ্ধিও নেই। তবে যেটুকু বুদ্ধি আছে আমার সোজা মাথায়, আমি যেটা বুঝেছি ব্যবসা করতে গেলে একটু ঝুঁকি নিতে হয়, আর আমি সেই ঝুঁকি নিয়েছি। দেখো, তুমি কিন্তু ভেবো না এই মানুষগুলোকে আমি দয়া করে কাজে নিচ্ছি। ওরা অনেক পুরনো লোক, অনেক অভিজ্ঞ, সৎ। ওরা এই বাড়ির ব্যবসায় এতদিন কাজ করেছে। এদেরকে আমি যদি সঙ্গে পাই তাহলে তো আমারই লাভ। এতদিন বাড়ির কোম্পানি থেকে যে যে অর্ডারগুলো হাতছাড়া হয়েছে সেগুলো এবার আমরা পাবো। আমাদের কাছে যত অর্ডার ঢুকবে ততই তো ব্যবসা বাড়বে। তার জন্য অভিজ্ঞ লেবারও পেয়ে গেলাম, আর তার জন্য কিছু টাকা তো এখন আমাদের হাতে আছেই। এই 7-5 ভেবেই আমি ম্যানেজার বাবুকে বললাম কাল একবার আসতে। প্রথম মাসটা হয়তো একটু সবাইকে মাইনে দিতে অসুবিধে হবে, কিন্তু তুমি দেখো আমরা লাভের মুখ ঠিক দেখব। কারণ আমার কোম্পানির সার যে একবার ব্যবহার করবে সে কিন্তু বারবার এখানেই ফিরে আসবে। ও আচ্ছা, মানে তুমি যে এত এরকম ভাবে তলিয়ে ভেবেছো আমি সেটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি নিছক আবেগের বশে এই কথাগুলো বলে ফেলেছো। আবেগ তো অবশ্যই আছে গো, কোম্পানিটা বড় করার আবেগ। হ্যালো, মহিক রায়চৌধুরী বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, আমি শতদ্রু সান্যাল বলছি, লাইফলাইন ফার্মাসিউটিক্যালের এমডি। হ্যাঁ নমস্কার স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন। আচ্ছা, আপনি তো আমাদের এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তা বলছিলাম আজ কি আপনি ইন্টারভিউ দিতে আসতে পারবেন? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। ঠিক আছে, আপনি তাহলে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমার এখানে চলে আসুন, আর রিসেপশনে এসে বলবেন আপনি ইন্টারভিউয়ের জন্য এসেছেন, আর আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পুতুল, একটা ইন্টারভিউর জন্য কল এসছে, আজই যেতে হবে। একটা ওষুধের কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম বেশ অনেকদিন আগে, মানে আমার তো ফার্মাতে কোনো অভিজ্ঞতা নেই, তাও অ্যাপ্লাই করেছিলাম। এমডি নিজে ফোন করলেন জানো। ওই জন্য বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মা, এটা কি ছড়া? এটার মানে কি? এর মানে আমি তোকে পরে বোঝাবো। শোনো না, তুমি আর দেরি করো না, ভাত তো হয়ে গেছে, খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আমি মিষ্টিকে স্কুলে দিয়ে তারপর কারখানায় চলে যাব। সেই ভালো পুতুল, চাকরি যদি হয়ে যায় না আমাদের অনেক দুশ্চিন্তা কেটে যাবে। মানে টাউনের দূরে অফিস, বেশি দূরে যেতে হবে না। তুমি প্লিজ ভগবানকে ডাকো আমার যেন চাকরিটা হয়ে যায়। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সব ভালো হবে, তুমি দেখো। আপনার নিজের কোম্পানি ছিল? কোম্পানি মানে নিজের বাড়ির ব্যবসা ছিল, সেটা আমি আর আমার স্ত্রী দেখতাম। তা সেটা কি হলো এখন? হ্যাঁ, ব্যবসা এখনো আছে, শুধু আমি আমার স্ত্রী ওই ব্যবসার সাথে আর যুক্ত নই। মানে কিছু পারিবারিক কারণে আমরা বেরিয়ে এসেছি। বুঝলাম। দেখুন, আপনার পূর্ব অভিজ্ঞতা বা একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আমার কিছুই বলার নেই, তবে আপনি যখন ম্যানেজারিয়াল পোস্টে আগেও কাজ করেছেন তাহলে আমি আপনাকে অপারেশন ম্যানেজারের পোস্টে চাকরি দিতেই পারি, অবশ্য আপনি যদি রাজি থাকেন তাহলে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই রাজি স্যার, চাকরি করবো বলে তো অ্যাপ্লাই করেছিলাম। বেশ, আপনি কি ইমিডিয়েটলি জয়েন করতে পারবেন? মানে ধরুন 1-2 দিনের মধ্যে? হ্যাঁ স্যার পারবো আমি। দেখুন, আমি কিন্তু মান্থলি 25,000-এর বেশি দিতে পারবো না। স্যার আপনি যা ভালো বোঝেন, আমার তেমন কিছু ডিমান্ড নেই। আমি মানে আমার তো কোনো আগে কোনো এক্সপিরিয়েন্স নেই চাকরি করার, তাই যা ভালো বোঝেন সেটাই আপনি করুন। বেশ, ঠিক আছে,
আমি আপনাকে আমাদের এইচআর এর নাম্বারটা দিচ্ছি, আপনি ওনার সঙ্গে বাকি কথা বলে নেবেন। তবে হ্যাঁ, কাল থেকে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তাহলে কাল সকালে চলে আসবো। আমি আজ আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি যাওয়ার আগে অবশ্যই এইচআর এর সঙ্গে দেখা করে যাবেন। অফার লেটার সাইন করার ব্যাপার আছে, আর তাছাড়া আমরা নিউ জয়েনিদের কিছু অ্যাডভান্স পেমেন্ট করি। আপনাকে আমি 15,000 টাকা অ্যাডভান্স করছি, সেটা আপনাকে এইচআর দিয়ে দেবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে। স্যার চাকরি জয়েন করার আগে অ্যাডভান্স পাবো? আসলে এটা আমি নিজেই আমার কোম্পানিতে চালু করেছি অনেক কিছু ভেবে চিনতে। নতুন চাকরি জয়েন করলে অনেকেরই কিছু খরচাপাতি থাকে, যেমন ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট কেনা বা ভালো জুতো কেনা, এরকম কিছু টুকিটাকি খরচাপাতি থাকেই। তবে এই টাকাটা আমরা পরে মাসে মাসে স্যালারি থেকে কেটেও নিই। স্যার আপনার মতো করে যদি সব কোম্পানির মাথারা ভাবতেন, স্যার আপনার মন অনেক বড় স্যার। না না, কি যে বলেন, ওই যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনি এইচআর এর সঙ্গে কথা বলে নিন। ওকে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ঠাম্মি, বড়কা, কোথায় আছো তোমরা? কাকিমা, কোথায় তোমরা? কি ব্যাপার দাদু ভাই, কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে বল। বলছি, সব বলছি, আগে তোমরা মিষ্টি মুখ করো। না হয় না, মিষ্টি মুখ করো। আবার আরে কি হয়েছে সেটা বলবি তো? মিষ্টি মুখ করো আগে, বলছি, সব বলছি। হ্যাঁ সে দাদা, মিষ্টি মুখ করো। আচ্ছা, মিষ্টি মুখটা তো হলো, এবার বল ব্যাপারটা কি? আগে প্রণামটা করতে দাও, তারপর। বাবা, ও কি ব্যাপার বলো তো? আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা বল। আচ্ছা হয়েছে, এবার তো বলো দাদু ভাই। ঠাম্মি, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, শেষমেশ মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। ঠাম্মি, আমি একটা চাকরি পেয়েছি। আরে বাস, চাকরি পেয়েছিস ময়ূক? হ্যাঁ, দারুণ খবর, ফাটিয়ে দিয়েছিস। খুব ভালো খবর ময়ূক, খুব ভালো খবর, আমি খুব আনন্দ পেয়েছি। একটা ওষুধের কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল, আমি ভাবিনি চাকরিটা পাবো। খুব দরকার ছিল চাকরিটা, জানো তো। আজ আমি সত্যি খুব খুশি হলাম, খুব খুশি হলাম। মেয়ে বড় স্কুলে পড়ছে, খরচা খরচও তো বাড়ছে, এই চাকরিটা তোকে কিন্তু স্বস্তি এনে দেবে। আজ আমি খুব আনন্দ পেলাম দাদু ভাই। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো করে কাজটা করতে পারি, চাকরিতে উন্নতি করতে পারি। আমরা সবাই তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছি দাদু ভাই, দুহাত তুলে আশীর্বাদ করছি। কিন্তু আমার বুকে বড় বাজছে দাদু ভাই। আমার এত বড় ব্যবসা, এ তো সব তোমারই জন্য। আমার এই কোম্পানিতে তোমার এমডি চেয়ারে বসার কথা, কিন্তু আমার একটা ভুলের জন্য তোমাকে অন্য কোম্পানির চাকরি করতে হচ্ছে। দাদা, বুঝে ওসব কথা থাক। হ্যাঁ বাবা, বাবা ময়ূক ঠিকই বলেছে যে পেছনের দিকে তাকিয়ে কি হবে, বরঞ্চ আমরা সামনের দিকে তাকাই, এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা এই শোন, ভারী ভারী কথা হয়ে গেছে। বলছে যে চাকরি পেলি, হ্যাঁ, মাইনে পেলে কিন্তু একটা বড় পার্টি দিতে হবে, সবাই মিলে কিন্তু একদম খাবো আমরা। পার্টি দিতে হবে মানে কি? আমরা জোর করে পার্টি দেব। একদম একদম। ময়ূরী শুনলে তো লাফিয়ে উঠবে পুরো। নিশ্চয় ছোট মা, আমরা সবাই মিলে খুব আনন্দ করবো। আচ্ছা, পুতুল কোথায়? তোমরা কেউ জানো পুতুল কোথায়? ও তো ঘরে আছে, যা তুই ওকে গিয়ে এই ভালো খবরটা দে, দেখবি আজ থেকে সব ভালো হবে, সব ভালো হবে তোদের। ঈশ্বর তোদের সঙ্গে আছেন রে। তাই যেন হয় ঠাম্মি, পুতুল অনেক কষ্ট করেছে। আমি ঘরে গেলাম। যা যা যা।
চোখ টিপে ধরলে আমি যেন বুঝতে পারবো না। তোমার হাতের ছোঁয়াতে আমি ঠিক চিনে যাই যে এটা তুমি। চাকরিটা হয়ে গেছে তাই তো? পুতুল বুঝে ফেললো? অবশ্য আমার মুখ দেখে তো সবই বুঝতে পারবে। বলছি আমি হাসছি বলে তুমি ধরে ফেললে তো? মানে আমি অন্য কারণে হাসতে পারি না? না না, হাসছো বলে না, তোমার মুখে একটা অদ্ভুত শান্তি দেখতে পাচ্ছি। অনেক বড় একটা দুশ্চিন্তা কেটে গেলে যেমন হয়। কত বছর হয়ে গেল বলো তো আমাদের বিয়ে হয়ে গেছে, মেয়েটা এত বড় হয়ে গেল, এখনো যদি এইটুকু না বুঝতে পারি। জানো ওরা 15,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, তাই জন্য তোমার জন্য এই দেখো, তোমার জন্য এটা নিয়ে এলাম। মা কি সুন্দর! আর এটা আমাদের মিষ্টি, ভীষণ সুন্দর হয়েছে, খুব মিষ্টি দেখতে। মেয়ে তো এখন খেলতে গেছে, ও আসুক তারপর পরিয়ে দেখবো আমি। কি ভালো হয়েছে গো। বলছি কবে থেকে জয়েনিং? কাল থেকে। জানো তো আমার না মন বলছিল যে তোমার এই চাকরিটা হয়ে যাবে। পুতুল, তুমি যদি হেরে যাওয়া মানুষটার পাশে না থাকতে, তাকে যদি প্রতিদিন উৎসাহ না দিতে, ভরসা না দিতে, তাহলে আমি সেই মনের জোরটাই পেতাম না যে চাকরি খুঁজতে বেরোবো, ইন্টারভিউ দিতে যাব। না না, শুধু তা নয়, তোমার লড়াই করার শক্তি, তোমার পড়াশোনা, তোমার আত্মবিশ্বাস, এই ভালো কথা, তুমি চাকরি পেয়েই দুম করে এতগুলো জিনিস কিনে ফেললে। শোনো, ওরা 15,000 টাকা অ্যাডভান্স দিয়েছে আর 25,000 টাকা মাইনে। অপারেশন ম্যানেজারের চাকরি। হ্যাঁ গো, 25,000 টাকা? ও মা, এত টাকায় তো আমাদের মিষ্টির খরচা, সংসার খরচা সব হয়ে যাবে। পুতুল, আজ সত্যি অনেকটা হালকা লাগছে, আর তার সাথে একটা চিন্তা হচ্ছে জানো তো। ও মা, আবার কিসের চিন্তা গো? আমি সকালে উঠে বেরিয়ে যাব, ওদিকে তুমি কারখানায় যাবে, আমাদের তিনজনের সব কাজ, রান্না বান্না, তুমি সেই একা হাতে কি করে ম্যানেজ করবে বলো তো? আর আমার অফিসের আশেপাশে কোনো খাবারের ব্যবস্থাও নেই জানো তো। সারাদিনের খাবারটা বাড়ি থেকে নিয়ে যেতে হবে। তুমি কি পারবে সবকিছু সামলে সকাল উঠে রান্না বান্না করতে? হ্যাঁ, এটা সত্যি একটা চিন্তার ব্যাপার। সে তুমি ভেবো না, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। তুমি এখন শুধু তোমার নতুন কাজটা নিয়ে ভাবো, বাকি আমি সব সামলে নেব। বেশ, আমার বউ যা বলবে তাই হবে। ছোট বৌদি, সকালের জল খাবার কিছু খাইবা না? না গো চাপাতি, আমার না, আমার ওই অঞ্জলি ম্যাডামের অনুগ্রহে খাওয়ার আর গলা দিয়ে নামবে না গো। মহিলাকে দেখলে না আমার প্রচন্ড রাগ উঠছে গো চাপাতি। কিভাবে নিজে হাতে ধরে এই সংসারটাকে নষ্ট করে দিল, আমাদের ব্যবসাটাকে একেবারে ছাড়খাড় করে দিল। জানো তো চাপাতি, এই বাড়িতে যে চাল ডাল আসে সেটা তো আমাদের এই ব্যবসার টাকারই অন্তিম নিঃশ্বাস। আমার গলাতে নামবে না, আমি খেতে পারবো না। ছোট মা, কি তোল? হ্যাঁ বল। তুমি কাঁদছো? না না, দূর কোথায়, আমি আজকে খুব খুশি জানিস তো। আমি ময়ূকের জন্য আমার খুব আনন্দ হচ্ছে। ছেলেটা কতদিন ধরে চেষ্টা করছিল বলতো, হাল ছাড়েনি কিন্তু। হ্যাঁ দেখ, ঈশ্বর শেষ পর্যন্ত ওর জেদের কাছে হার মেনেছে। আমি খুব খুশি। হ্যাঁ সত্যি, এই চাকরিটা আমাদের সত্যি অনেকটা স্বস্তি দিয়েছে, কিন্তু একটা মুশকিলে পড়েছে জানো তো, ওই জন্যই তোমার কাছে আসা। তুমি আমাকে একটা সাহায্য করবে ছোট মা? ও মা, আবার কি কথা, এরকম কিন্তু কিন্তু করছিস কেন? বল না কি করতে হবে। তুমি রাগ করবে না? আমাকে কি পর ভাবিস তুই? হ্যাঁ না না, তা কেন ভাবতে যাব? তাহলে এত ভেবে চিনতে গোত্তা খেয়ে কথা বলছিস কেন? বল কি বলবি বল। আসলে মিষ্টির বাবার অফিস যেখানে, ওখানে কাছাকাছি কোথাও খাওয়ার দোকান নেই। ওকে তো সারাদিনে সব টিফিন করে দিতে হবে সকালে, ওদিকে আবার আমার উপর কারখানার কাজের অনেক চাপ। কিন্তু এত কিছু রান্না বান্না করে তারপরে কারখানায় যেতে হলে দিনের অনেকটা সময় চলে যাবে।
আবার কারখানায় যে সারাদিন থাকবো, আমাকেও তো কিছু খেতে হবে বলো। তার সঙ্গে মিষ্টির টিফিন, সে বাড়ি ফিরে কি খাবে সেই সব। আমি তো এত কিছু সামলে উঠতে পারবো না মনে হচ্ছে। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে ছোট মা? তুমি একটু আমাদের রান্নাটুকু করে দেবে? আমি তোমাকে কুটে বেটে সব জোগাড় করে দেবো। তোর কিচ্ছু করতে হবে না, আমি আছি তো, আমি সব সামলে নেব। আমি তোর রান্না সব দেখে নেব নিজে হাতে। শুধু শুধু আমাকে একটু তোদের কাছে খেতে দিবি পুতুল? আমার না এদের এই অনুগ্রহের খাবার গলা দিয়ে নামতে চায় না রে। আমাকে একটু খেতে দিবি তোর কাছে? ছোট মা, তুমি এসব কি বলছো? তুমি তো আমার মা, আমি তোমায় একটু খেতে দিতে পারবো না? জানিস তো পুতুল, অনেকদিন ধরে ভাবছিলাম তোকে কথাটা বলবো, কিন্তু বলতে পারছিলাম না। মানে আমিও ভাবছিলাম তোকে বলবো, কিন্তু আসলে তোরা দুজন এত চাপের মধ্যে থাকিস সব সময়, সেজন্য কিছু মানে বলতে পারিনি। অবশ্য এখন আমার ভাইপো চাকরি পেয়েছে, এখন তো বলতেই পারি। মানে তোর ছোট মার জন্য যখন রান্না করবি, পারলে তোর বড়কার জন্য দুবেলা দুমুঠো একটু। আচ্ছা তোমরা কি গো, না হয় একটু ডাল ভাতই খেতাম সবাই মিলে। তোমরা কেন এতদিন আমাকে এই কথা বলনি? আমাদের যা সামর্থ্য তা দিয়ে যা আসবে আমরা তাই সবাই ভাগযোগ করে খাবো। বেশ, তাহলে এখন থেকে তোর রান্নাঘরের দায়িত্ব সবটা আমার। আমি কেটে কুটে সবকিছু করে দেবো, একদম রেডি করে দেবো। তোরা নিশ্চিন্তে কাজে যাবে। হ্যাঁ, তুমি আমাকে বাঁচালে ছোট মা। তবে আর একটা সমস্যা আছে। কারখানায় কাউকে দিয়ে তো একটা খাবারটা পাঠাতে হবে আমায়, নাহলে আমি বা খাবো কি? কে দিয়ে আসবে বলো তো? ও পুতুল মা, আমি কিশোরে না হয় পাঠিয়ে দিব। ও তোমার খাবারটাও পৌঁছায় দেব, আর এই সুযোগে যদি একটু তোমার কারখানায়ও কাজকর্ম দেখালয়, তাহলে তো ওরও একটু উপকার হবে। কও ছোট মা, সত্যি আমাদের রান্নার দায়িত্ব নিয়ে তুমি যে আমায় কি নিশ্চিন্ত করলে। না না না, আবার হয় নাকি? তো সাহস তো কম না, আমার বউকে দিয়ে রান্নার কাজ করাবি? না, ও করাচ্ছে না, আমি স্বেচ্ছায় ও রান্নার দায়িত্ব নিয়েছি। কেন জানো? কারণ ও আমাকে রান্নার লোক ভাবে না, ও আমাকে মা ভাবে। মা, আর মা হিসেবে মেয়ে রান্নার দায়িত্ব নেব না? আর আমি ঠিক করেছি আমি এখন থেকে আমার এই মেয়ের কাছেই খাওয়া দাওয়া করবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি গিয়ে ওর বাড়িতে খাবে, এই বাড়ির খাবার ছেড়ে দিয়ে? তুমি খাও এই বাড়ি খাওয়ার, কিন্তু আমার গলা দিয়ে তো নামবে না। এই বাড়িতে যে অলক্ষী ঢুকেছে তার কাছে আমার শিরদাঁড়াটা আমি বিকিয়ে দিইনি তোমার মতো। দেখ প্রেম, দেখ, দেখে শেখ। রোহিণী এই বাড়ির মেয়ে নয়, বৌমা। বিয়ে হওয়ার পর ও এই বাড়িতে এলো, আর তারপর থেকে বাড়িটাকে কেমন নিজের মতো করে নিল, কেমন আপন করে নিল। আর তুই তুই এই বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে জন্মে সেই ছোটবেলা থেকে একই থেকে গেলি, শুধুমাত্র নিজের টুকু, আর কিচ্ছু না, কিচ্ছু না। যারা যারা আমাদের মায়ের অধিকার কেড়ে নিল, উঠতে বসতে প্রতিটা পদে যারা আমাদের
আমাদের মাকে অপমান করছে, তুই তাদের উচ্ছিষ্ট চেটে চেটে খাচ্ছিস। চিপ রে, তোকে না নিজের মায়ের পেটের ভাই বলতে আমার লজ্জা করছে, আমার ঘেন্না করছে। তবে ঠিক আছে, উপরওয়ালা আছে, ভগবান সব দেখছে, দেখবি এর জন্য তোকে শাস্তি পেতে হবে একদিন না একদিন। আসলে কি বলতো, মা তো, মায়ের চোখের জলের দাম তোকে একদিন না একদিন দিতেই হবে। তোকে একদিন না একদিন চুকাতে হবে ভাই, বলে গেলাম। সারা টিডিবির বাচ্চা, টিডিবি কোথায় আছিস? গোটগস্ত থেকে বেরো সারা শুনতে পাচ্ছিস না? আবে তুই বেরোবি নাকি তোর বড় বাড়ি আমি শ্মশান করে আমায় উঠ পাহাড়কে নিজে। তুই এখানে? তোর তো এখন লকআপে থাকার কথা। তাই নাকি? কি রে টিডিবি, আমাকে দেখে তোর মুখটা না চিপসে আটি হয়ে গেল কেন রে? কি ভেবেছিলি পুলিশ আমাকে জেলের ভাত খাওয়াবে আর তুই এখানে বসে মটন বলা খাবি নাকি? হ্যাঁ, তুই নিজেকে কি ভাবিস রে? তোর একটা কথায় লোকের জেল ফাঁসি সব হয়ে যাবে নাকি? আরে আইনের চোখে প্রমাণ চাই, প্রমাণ। কোনো প্রমাণ নেই মার্কাটারে, আর তাই কোন পুলিশের জেলে সিদ্ধেশ্বরকে রাখতে পারবে না। যারা কি হচ্ছে? অনেকক্ষণ ধরে না তোর এই ফটো শুনছি। পুলিশ তোকে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছি। তুই কোন সাহসে এখানে এসেছিস? বেশ করবো মার্কাটারে। ওই টিডিবি আমাকে যা করেছে তার বদলা আজকে আমি আর নেবো। ও আর ওর বর দিনের পর দিন, বছরের পর বছর আমার ঢেকি মেরে চলেছে মার্কাটারে। আমি এর শোধ নেবো, এর প্রতিশোধ নেবো। এই চুপ! আমার বাড়িতে ঢুকে তুই আমায় হুমকি দিতে এসেছিস? শোন, তোর ওই যে ফাঁকা কলসির আওয়াজ বেশি না, সেটা গোটা গ্রাম জানে। একটা কথা শুনে রাখছি, তুই যতবার আমার ক্ষতি করতে আসবি ততবার কিন্তু তোর নিজেরই নাক কাটা যাবে। এখনো সাবধান করছি, শুধু শুধরে যা। ফালতু আমার পিছনে এই সময়টা নষ্ট করিস না।